এখন যারা বাচ্চারা গার্ডিয়ানরা স্কুলে নিয়ে আসছে তারা কি বলবে? তারা বলবে না, কারণ তাদের বাচ্চা এখনো পড়তেছে। এখন পড়া অবস্থায় কেউ কি স্কুলের নামে কমপ্লেন করে? এই দুঃসাহস কেউ দেখায় না। যারা কোচিং করে না তাদেরকে আদর করে না। আপনি সব বাচ্চাদের কাছে জিজ্ঞেস করেন, সব বাচ্চা একই কথা বলবে। আমার মেয়ের যে ক্লাসটা ছিল, আমার ময়না পাখির ক্লাসটা ভিতরেই পড়ছিল ভাই। আমার পাখিটা আমি তাও করে জ্বলতে দেখছি, আমি দাঁড়ায় দাঁড়ায় শুধু দেখছি ভাই। আর আমার বাচ্চাটারে তো আমি ওখানে বেরো করতে পারি নাই, কিচ্ছু করতে পারি নাই। আমার বাচ্চাটা যখন পুরো একেবারে ময়লা হয়ে গেছে, মনে করেন যে যখন ওরা নিভায়া ওরা প্লেন নামছে, প্লেনে করে আরো অনেক লাশ ছিল সামনে, ওগুলো একেবারে টুকরা টুকরা, একজনের মাথাও দেখছি হয়ে গেছে। এগুলো সব ওরা নিয়ে প্লেনে উঠে নিয়ে গেছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই লাশগুলো যদি না নিয়ে যেত, মাঠের মধ্যে রাখতো, যেগুলো মোটামুটি বোঝা যায়, আমি তো আমার বাচ্চা চিনতে পারতাম, চিনে তখনই নিয়ে যাইতে পারতাম, কারণ আমার বাচ্চার উপর পড়ছে। আমার বাচ্চার ওই ক্লাসের মধ্যে মা তো তার সন্তান চিনবে ভাই, চিনবে না? তাহলে ওইখানে শোয়ায় রাখতো, জীবিতদের প্লেনে নিয়ে যাইতো। তাহলে কি লুকানোর জন্য এটা করা হয়েছে? এটা আমার আপনাদের সবার কাছে, জাতির প্রতিটা মানুষের কাছে প্রশ্ন। হেলিকপ্টারে নিয়ে যেত, একটা বাচ্চা রক্তক্ষরণে মারা গেছে, কেন ওই বাচ্চাটাকে আগে প্লেনে নিয়ে যেত? আমারটা তো মরেই গেছে, হেলিকপ্টারে ওই বাচ্চাটা নিতে পারে নাই। আমার বাড়িতেই পায়ে ধরে নিয়ে গেছে, অটো রিক্সায় করে। আমি সারাটা দিন আমার বাচ্চাটা খুঁজছি। উনি আমাদের কোনো পরিবারের খোঁজ খবর নেয়নি, অথচ প্রতি মাসে আমাদের কাছে অটো মেসেজ চলে যায় বেতনের জন্য। এই যে স্কুলের প্রতি আপনাদের এত অনিয়ম বা এইসব, এগুলি আগে কখনো বলার চেষ্টা করেন? এগুলো আমরা আগে বলিনি, আগে বললে বাচ্চা এখানে পড়ে, কে শুনে? আজকে আমার এখনই আপনারা আমাদের কথা শুনতেছেন না, কে নিবে ড্রাইভার? আমি একটু বলি, এই কথাগুলো যদি বলে যে এখন যারা বাচ্চারা গার্ডিয়ানরা স্কুলে নিয়ে আসছে তারা কি বলবে? তারা বলবে না, কারণ তাদের বাচ্চা এখনো পড়তেছে। এখন পড়া অবস্থায় কেউ কি স্কুলের নামে কমপ্লেন করে? এই দুঃসাহস কেউ দেখায় না, কারণ এটা বড় প্রতিষ্ঠান, এর সাথে কথা বলে কেউ পারবে না, এই কারণে কেউ বলে না। আমরাও চুপ ছিলাম। আমরা আবার আন্দোলন করবো, আমরা আরো কঠোর আন্দোলনে যাবো। আমরা সুখকে সত্যিতে পরিণত করে আমরা আরো কঠিন আন্দোলনে যাব। আমাদের দাবি দাবা মেনে নেওয়া হলে আরেকটা বিমান ফলাই, আমরা যাদের বাচ্চা মারা গেছে ফ্যামিলি লো, আমরা ওখানে থাকবো, আমরা ওখানে সবাই মারা যাবো। মাধ্যমে জানাতে চাই আমাদের দাবি যেন মেনে নেওয়া হয় এবং আমাদের পাশে যেন উনি দাঁড়ায়। কোনো বাচ্চাদের কোনো ছাড় দেওয়া হইতেছে না, কোনো ছাড় দেওয়া তো হইতেছে না, যে এত কোচিং, এত প্রাইভেট, এত কিছু করা হইতেছে, বাচ্চাদের তো কোনোভাবেই কোনো দিতেছে না। বছর শেষে বাচ্চারা এক ক্লাস থেকে আরেক ক্লাসে উঠতেছে, ওনাদের তো কোনো ছাড় দিতেছে না। বরঞ্চ বেতন, মানুষের হয়তো বেতন বাড়াও, ঠিক আছে, বেতন বাড়াচ্ছে কি বছর শেষে ধাপ করে 500 বাড়াচ্ছে। যেই বেতন ক্লাস 6-এ আমরা দিয়েছি 1800, ওই বেতন এই হয়েছে 2000। কেন এত কি বছর শেষে এত কেন টাকা? কোচিং এর যে অভিযোগটা, কোচিংটা কি মানে হ্যাঁ, একটা বাধ্যতামূলক মানে জোর করে করানো হতো? কোচিং করানো হয়, ঠিক আছে, কিন্তু আমার বাচ্চারা আমি কোচিং করাই না। আমরা জোর করবো নিয়ে এসে করছি, আমরা তো কোচিং করাই না। আচ্ছা, কোচিং না করালে নাকি স্যারদের আদর পাওয়া যায় না? ওটা আমি বলতে পারবো না, কারণ কতদিন যাবত করা ছিল? আমার বাচ্চা ক্লাস নার্সারি থেকে 6 পর্যন্ত এই জায়গায় পড়তেছে। এখন কি ও আমার বাচ্চা চালু হয়েছে? এখন হ্যাঁ, স্কুল চালু হয়েছে। কালকে আমাদের স্কুল চলমান শুরু হয় না হইতেই বলছে বেতন আর পরীক্ষা ফি দিতে। এখানে আমাদের সাথে দাঁড়াইছিল, সেই বাচ্চাদের বাসায় ফোন গেছে যে তোমাদের টিসি দেওয়া হবে, এখানে কেন দাঁড়াইলো? হ্যাঁ, তো বাচ্চাদের বলতে চাই তোমাদের টিসির ভয় পেও না, আমরা অমরণ অন্বেষণ করবো তোমাদের টিসি দিলে স্কুল গেটে। হ্যাঁ, আর আমরা এই যে খাদিজা মিস যিনি, উনি কোচিং ব্যবসার মূল হোতা, 72 ঘন্টার মধ্যে ওনার আমরা অপসারণ চেয়েছি। আর একজন স্যার যিনি যে আমাদের সাইমার আব্বারকে হাত দিয়েছে, ওনারও 72 ঘন্টার আমরা 72 ঘন্টার মধ্যে অপসারণ চেয়েছি এবং ওনাকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে প্রশাসনের কাছে। আমাদের কাছে ফুটেজ আছে, আপনারা নিয়ে যাবেন যে গায়ে হাত দিয়েছে। এবং একটা কথা বলি, আমাদের এরকমের হুমকি দেওয়া হচ্ছে এবং আফিয়ার আম্মাকে হুমকি দেওয়া হয়েছে। আপনি এত কথা বলেন কেন? আপনার একটা বাচ্চা মারা গেছে, আর একটা বাচ্চা আছে না, তুলে নিয়ে যাবো, আপনার আম্মা বলছে, আপনারা শুনছেন তো? তো আমাদের যদি কারো কিছু হয়ে যায়, আমাদের যদি তুলে নেওয়া হয়, গুম করা হয়, মব জাস্টিসের মাধ্যমে মেরে ফেলা হয়, কোনো রকমের ক্ষতি হয়, এটা একমাত্র দায়ী থাকবে স্কুল কর্তৃপক্ষ। আপনাদের জানাই গেলাম, আমাকে যদি মেরে ফেলা হয়
তুলে নেওয়া হয়, এটা স্কুল কর্তৃপক্ষ দায়ী থাকে। আমরা এখানে আমাদের বাচ্চাগুলো পুড়ে মারা গেছে, আমরা এখানে কেন আসছি? আমরা বিচার চাইতে আসছি। সুষ্ঠু তদন্ত করে বিচার চেয়েছি, সরকার করবে। যদি সুষ্ঠু তদন্ত করে বিচার হয় তাহলে বিচার করবে, আর তদন্ত করে যদি কোনো বিচার না করার থাকে তাহলে করবে না। ওটা আদালতের বিষয়, ওটা আমাদের বিষয় না। কিন্তু আমাদের বাচ্চাগুলো আগুনে পুড়ে মারা গেছে, আমরা বিচার চাইতেই পারি, এই অধিকার আমার আছে। আমি এই রাষ্ট্রের একজন নাগরিক, এই দেশে জন্মগ্রহণ করছি। আমরা সবাই এইটার বিচার চাচ্ছি ভাই, বিচার চাওয়া তো অপরাধ না। জি, আরেকটা জন্য কি জিজ্ঞেস করছি? আমার নাম হচ্ছে লিওন মিস, আমি ফাতেমার মামা, ক্লাস 3-তে। এত বড় একটা ঘটনা ঘটে গেছে, ঘটনার পরে মানববন্ধন বা কর্মসূচি ডাকা বা করা স্বাভাবিক বিষয়। সেখানে শিক্ষকরা আপনাদের সাথে একত্রতা প্রকাশ না করে বরং আপনাদেরকে বিভিন্ন শিক্ষকরা আসলে আমাদের সাথে পরিষদে মিটিং করছিল, ওনারা 2-3 দফা আমাদের সাথে মিটিং করছে, আমাদের পরিবারেও গেছে, পরিবারে ফোন দেয় ওনাদের স্কুল বাঁচানোর জন্য। কারণ ওনারা একটা ইস্যু আছে, ফেসবুকে একটা জিনিস প্রচার হয়েছে না, যে স্কুল 2 নম্বর জায়গায় জোর করে করা হয়েছে, টাকা খাওয়া করা হয়েছে। আমি এখনও ওইভাবে নিউজ পড়তেও পারি না, নিউজ দেখতেও পারি না ভাই, কিন্তু ফেসবুকে যা দেখছি এটা সত্য না মিথ্যা তা আমরা জানি, কিন্তু এটা তো প্রচার হয়েছে, আপনারা সবাই জানেন যে স্কুল নাকি অবৈধ জায়গায় জোর করে করা হয়েছে, স্কুলে অনুমোদন দিতে চাইছিল না। তো ওনাদের একটা ভয় আছে যে এইরকম এতগুলো বাচ্চা মারা গেলে স্কুলের মধ্যে ওনাদের একটা ভয় না যে ওনাদের স্কুলের উপর কিছু আসে কি না। তো ওনারা আমাদের সাথে মিটিং করে একটা দরখাস্ত লিখছে, প্রধান উপদেষ্টার কাছে যাবে, যে আকুল আবেদন জানাচ্ছে আমরা আমাদের পক্ষ নিয়ে। বিষয় হচ্ছে যে নিহত এবং আহত সকল পরিবারের পক্ষ থেকে আকুল আবেদন জানাচ্ছি, আমরা প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চাই। করে তাদেরকে মিসরা বেশি আদর করে, যারা কোচিং করে না তাদেরকে আদর করে না। আপনি সব বাচ্চাদের কাছে জিজ্ঞেস করেন, সব বাচ্চা একই কথা বলবে, তাদেরকে বেশি আদর করে, আর যারা কোচিং করেন তাদেরকে আদর করে না। তখন বান্ধবীদের সাথে হেসে কথা বলে, ওদেরকে কি করে, তো বলে কি আম্মু ও কোচিং করে আমাকেও কোচিংয়ে দেয়, আমরা বাধ্য হয়ে কোচিংয়ে দেয়। ভাই বলে কি আপনার হাজব্যান্ড কী করে কোচিংয়ে দেন না, আমার হাজব্যান্ড কী করে কোচিং দেয় না, মানে এটা কী ধরনের খুশি আমার কথা, অপমান। কোচিং করানো কতটা যৌক্তিকতা একটা আমার লাগবে, কোচিং করানোটা কতটা যৌক্তিকতা? তাহলে কোচিং লাগবে কেন? কোচিং আমরা বন্ধ চাই। মাইলস্টোন সহ সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের এই কোচিং ব্যবসা বন্ধ করতে হবে। কেন? হাইকোর্ট থেকে অনেক আগে বোধহয় আদেশ ছিল, আমি এখন বলতে চাই না, মনে হয় আদেশ ছিল এরকম একটা কিছু, যে কোচিং করানো যাবে না, কোচিং ব্যবসা করানো যাবে না, কোচিং ব্যবসা বন্ধ করতে হবে। এইটা নিয়ে তো বাংলাদেশে একবার যুদ্ধ হয়ে গেছে না? কোচিং আমরা করাতে চাই না, বাচ্চাদের জোর করে কোচিং করা। শিক্ষকরা মূলত প্রাইভেট করায়। মেহেরিন মিসের হাজব্যান্ডের কাছে যান, যে মিসটা মারা গেছে তার হাজব্যান্ডের কাছে আপনার ফোন দেন, ওই হেডমিস্ট্রেসের কোচিং ব্যবসার মূল হোতা। এই মেহেরিন মিসের সাথে হেডমিসের সাথে গ্যাঞ্জাম ছিল। উনি বলতো কি, যদি 2-4-5টা বাচ্চা দুর্বল থাকে তাদেরকে একটু এক্সট্রা কেয়ার করো, কোচিং করো, কিন্তু সব বাচ্চাদেরই কেন এরকম ডেকে কোচিং করার কথা। এইটা নিয়ে মেহেরিন মিসের সাথে এই হেডমিসের গ্যাঞ্জাম ছিল। মেহেরিন মিস খুব একটা মানবিক ছিল, তিনি জীবন দিয়ে চলে গেছে, এটা বোঝা যায় মেহেরিন মিস একজন মানবিক ম্যাডাম ছিল। সে নিশ্চিত মৃত্যু জেনেও কিন্তু আগুনের মধ্যে ঝাঁপায় পড়ছে। ভাই আর কয়জন পড়ছে ঝাঁপাইয়া? মেহেরিন মিস একজন মানবিক ম্যাডাম ছিল, এই জন্য সে ঝাঁপায় পড়ছে, সেই কোচিংয়ের বিরুদ্ধে ছিল। আপনি মেহেরিন মিসের হাজব্যান্ডের কাছে যান, বলছে এই মিস হচ্ছে ব্যবসা করে, উনি পার্সেন্টেজ ঢাকা শহীদ 3 লাখ